হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পর্ষদের যে টেস্ট পেপার 2026 সালের সেই টেস্ট পেপারের ভূগোলের যে 3 নাম্বার পেজটা আছে 190 পাতাতে, সেই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, আমি তোমাদের বলে রাখি যে পর্ষদের যে নির্দেশ তাতে তোমাদের পরীক্ষার সময় 1, 2, 3 আর 5 এই 4টে রকমের প্রশ্ন কিন্তু থাকবে। আর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের টেস্ট পেপারে মোটামুটি দেওয়া আছে, তার জন্য তোমরা এই ক্লাস 10-এর সমরেন্দ্রনাথ মোদকের যে বইটা আছে বিবি কুণ্ডু পাবলিশার্সের, এই বইটা আর তোমার প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গৌরাঙ্গের যে বই আছে, এই দুটো বই যদি তোমাদের কাছে থাকে তাহলে আমি তোমাদের এইটুকু বলতে পারি যে বেশিরভাগ প্রশ্নেরই উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, সেটা আমি তোমাদের উত্তর আলোচনা করার সময় আমি এক এক করে আমি তোমাদের বলেই দেবো। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, প্রথমে দেখো কি আছে, যোধপুর পার্ক বয়েজ স্কুল জিওগ্রাফি, ফুল মার্কস 90, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট। তো বিভাগ ক আছে, বিকল্পগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর আছে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, উত্তর হবে খ, ঘর্ষণ ক্ষয়। 2 নম্বর, একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে, উত্তর হবে ক, একলে। 3 নম্বর, ইনসোলেশনে তাপের প্রভাব সবথেকে বেশি পড়ে, উত্তর হবে খ, ক্রান্তীয় অঞ্চলে। 4 নম্বর, বাতাসে জলীয় বাষ্পের প্রকৃত ভরকে বলা হয়, উত্তর হবে খ, পরম আর্দ্রতা বা চরম আর্দ্রতা। 5 নম্বর, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে, উত্তর হবে গ, হিমপ্রাচীর। 6 নম্বর, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে, উত্তর গ, পেরিজি জোয়ার। 7 নম্বর, কোনো পরিবর্তন ছাড়া বর্জ্যকে ব্যবহার করা হলে তাকে বলে, উত্তর হবে ক, পুনর্ব্যবহার। 8 নম্বর, ভারত ও আফগানিস্তানের সীমানের রেখাকে বলে, উত্তর হবে খ, ডুরান্ড লাইন। 9 নম্বর, নদীটি আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে, উত্তর হবে গ, লুনি। 10 নম্বর, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো, উত্তর হবে খ, ভাকরা নাঙ্গাল। 11 নম্বর, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, উত্তর হবে ঘ, ফালি চাষ। 12 নম্বর, কোন শিল্পটিতে অনুসারী শিল্পের গুরুত্ব খুব বেশি, উত্তর হবে গ, মোটর গাড়ি। 13 নম্বর, ভারতের জীবনরেখা বলা হয়, উত্তর হবে ক, রেলপথকে। 14 নম্বর, মিলিয়ন সিটে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার, উত্তর হবে ঘ, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরে চলে আসছি আমরা বিভাগ খতে। 2-1 আছে, নিম্নলিখিত শব্দগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথমে 1 নম্বর আছে, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা শুদ্ধ। 2 নম্বর, ব্যারোমিটারে প্রকৃত প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেল দুটিই থাকে, এটা শুদ্ধ। 3 নম্বর, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে হিমপ্রাচীর দেখা যায়, এটা শুদ্ধ। 4 নম্বর, ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় ইটাই রোগ হয়, এটাও শুদ্ধ। 5 নম্বর, গোদাবরী নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা অশুদ্ধ। 6 নম্বর, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহনের সাথে যুক্ত, এটা শুদ্ধ। 7 নম্বর, ভারতীয় উপমহাদেশের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আরএফ হলো 1:1 মিলিয়ন, এটা শুদ্ধ। এরপর 2 নম্বর দেখো আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টির উত্তর দাও। 1 নম্বর আছে দেখো, ইয়ার দাম খুব তীক্ষ্ণ হলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে নিডিল বা ছুঁচ যেটাকে বলছে। 2 নম্বর, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, উত্তর হবে বৃদ্ধি। ল্যান্ডফিলে বর্জ্য ধোয়া জলকে ড্যাশ বলে, উত্তর হবে তোমার লিচেট, লয়েরসি চয়কার ট। 4 নম্বর, সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, উত্তর হবে সান্দা কফু। কফি হলো একটি ড্যাশ জলবায়ুর ফসল, উত্তর হবে উষ্ণ আর্দ্র। 6 নম্বর, একটি ইলেকট্রিক ডাক ব্যবস্থা হলো ড্যাশ, উত্তর হবে ইমেল। 7 নম্বর, ড্যাশ স্কেল এককবিহীন স্কেল, উত্তর হবে তোমার ভগ্নাংশ সূচক। এবার ধরো 3 নম্বর আছে, 2-1টি শব্দে উত্তর দাও। 1 নম্বর আছে, বুদবুদের ফলে শিলার গায়ে ছোট ছোট গর্ত সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, উত্তর হবে তোমার বুদবুদ জনিত ক্ষয়। 2 নম্বর, ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত, উত্তর হবে তোমার 212 ডিগ্রি ফারেনহাইট। 3 নম্বর, পরপর দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, উত্তর হবে তোমার 24 ঘন্টা 52 মিনিট। 4 নম্বর, কাশ্মীর উপত্যকায় পলিমাটিকে কি বলে, উত্তর হবে তোমার কারে ওয়া, কয়াকার, রয়েকার ও অন্তস্তয়াকার।
5 নাম্বার বয়েল উইভিল কোন ফসল চাষের পক্ষে ক্ষতিকর? উত্তর হবে তোমার কার্পাস। 6 নাম্বার ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 7 নাম্বার শিল্প স্থানিকতার তত্ত্বের মূল প্রবক্তা কে? উত্তর হবে তোমার ওয়েগনার। 8 নাম্বার ইনস্যাট কোন ধরনের কৃত্রিম উপগ্রহ? উত্তর হবে তোমার ভূ সমলয়। এরপর দেখো ডান বাম মেলাতে বলেছে। এখানে 1 নাম্বার সিলিকন ভ্যালি, সেটা হবে 3 নাম্বার অর্থাৎ বেঙ্গালুরু। 2 নাম্বার আছে ভারতের ম্যানচেস্টার, এটার উত্তর হবে 4 নাম্বার আহমেদাবাদ। 3 নাম্বার আছে বৃহত্তম মহানগর, উত্তর হবে 1 নাম্বার মুম্বাই। 4 নাম্বার হাইটেক সিটি, উত্তর হবে 2 হায়দ্রাবাদ। এরপরে দেখো আছে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে যেটা আছে নুনাটাক্স কি? এটা তোমরা গরাঙ্গের যে বইটা আছে প্রান্তিক প্রকাশনী হাজরা গরাং, সেই বইটির 24 নাম্বার পাতাতে পেয়ে যাবে নুনাটাক্স কি। দেখো এই দেখো নুনাটাক্স বলছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শিখর দেশকে নুনাটাক্স বলে। ঠিক আছে, বরফমুক্ত পর্বতের শিখর দেশ। নেক্সট যেটা আছে ফার্ন কি? এটাও তোমরা গরাঙ্গের বইটাতে 10 নম্বর পাতাতে পেয়ে যাবে। ফার্ন বরফ সৃষ্টির একটা স্তর। দেখো নেভে, ফার্ন এবং হিমবাহ তিনটি স্টেজে হিমবাহ সৃষ্টি হয়। তো তোমাদেরকে ফার্নটাকে বলেছে, তাহলে প্রথমে দেখো ফার্নটা বলতে গেলে কিন্তু নেভেটাকেও বলতে হবে। বলছে হিমরেখার ঊর্ধ্বে প্রবল সত্যের কারণে তুষারপাত ঘটে, সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলোর মতো হয়, একে নেভে বলে। নেভের উপর পুনরায় তুষারপাতে নিচের তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বাড়ে, এটি হলো ফার্ন। বুঝতে পারছো? তাহলে ফার্নটা হচ্ছে নেভের পরের অবস্থা, আর ফার্নের পরবর্তী অবস্থা হচ্ছে হিমবাহ। আর এই ছবিটা দেখো, এই যে দেওয়া আছে, এই ছবিটা দেখলে অনেকটাই বুঝতে পারবে। ছবিটা দিতেও পারো 1 নাম্বারে, নাও দিতে পারো, এই 2 নাম্বার ছবিটা দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো আছে এরোজল কি? এটা তোমরা মোদকের যে বইটা আছে, বিবি কুন্ডু গ্র্যান্ডসনের মোদকের যে বইটা আছে তার 23 নাম্বার পাতাতে পেয়ে যাবে এরোজল। 23 নাম্বার পেজে দেওয়া আছে এরোজল। এই দেখো এই যে আছে এরোজল, বলছে বায়ুতে ভাসমান কেবল কঠিন সূক্ষ্ম ধুলা, বালি, ছাই, ভস্ম, কার্বন ও লবণ কলা হলো এরোজল। নেক্সট কি আছে দেখো এরোজলের পর চিনুক কি? এটাও তোমরা মোদকের বইয়ের 43 নাম্বার পাতাতে পেয়ে যাবে। চিনুক কথাটির অর্থ হচ্ছে তোমার তুষার ভক্ষক, অর্থাৎ একটা উষ্ণ স্থানীয় বায়ুর উদাহরণ হচ্ছে চিনুক। এই দেখো নিচের দিকে দেওয়া আছে চিনুক। ঠিক আছে, 43 নম্বর পাতা। বলছে 1 নাম্বার প্রধানত শীতে এবং বসন্তের প্রথমে পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ু যুক্তরাষ্ট্রের রকি পর্বত অতিক্রম করে পূর্ব দিকে অনিবত ঢাল বেয়ে নিচে নেমে এসে উষ্ণ ও শুষ্ক বায়ু, একে চিনুক বলা হয়। 2 নাম্বার কয়েক ঘন্টার মধ্যে প্রেরি তৃণভূমির উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে বরফ স্তর গলে যায়, তাই রেড ইন্ডিয়ানরা একে তুষার ভক্ষক নাম দেন। তৃণভূমিতে পশুপালন ও কৃষিকাজ সম্ভব হয়, মানে এটার জন্য। বুঝতে পেরেছো? 4 নাম্বার এই বায়ু দ্বারা জমির আর্দ্রতা নষ্ট হয়, গাছে অসময়ে ফুল ফোটে, জীবজন্তুদের ক্ষতি হয়। তাহলে এই গেল তোমার তুষার ভক্ষক। নেক্সট দেখো কি আছে ই বর্জ্য কি? এটা তোমরা গরাঙ্গের যে বইটা আছে তার 69 নাম্বার পাতাতে পেয়ে যাবে ই বর্জ্য, অর্থাৎ ইলেকট্রিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। এই দেখো 69 নাম্বার পেজে এই দেখো এখানে ইলেকট্রিক বর্জ্য বা ই বর্জ্য। ঠিক আছে, এখনকার পৃথিবী হলো ডিজিটাল ওয়ার্ল্ড এবং বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল যুগ। বিগত 40 বছরে পৃথিবীতে ডিজিটাল বিপ্লব ঘটেছে, ফলে বর্জ্যরূপে পরিবেশে আসছে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দ্রব্যের বর্জ্য, সংক্ষেপে ই বর্জ্য, যেমন অব্যবহৃত কম্পিউটার ইত্যাদি, মোবাইল ফোন এইসব। তারপর দেখো কি আছে হ্যাজার্ডাস ওয়াস্ট কাকে বলে? এটা তোমরা গরাঙ্গের যে বইটা আছে তার 68 নাম্বার পেজে পেয়ে যাবে হ্যাজার্ডাস ওয়াস্ট। এই দেখো বিষাক্ত বর্জ্যকে বলছে হ্যাজার্ডাস ওয়াস্ট ইংলিশে। তো এই দেখো এখানে লেখা আছে হ্যাজার্ডাস ওয়াস্ট। ঠিক আছে, বিষাক্ত বর্জ্য যে সকল বর্জ্য পদার্থ থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর বিভিন্ন শারীরিক সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হয়, সেগুলি বিষাক্ত বর্জ্য পদার্থ। বিষাক্ত বর্জ্য কঠিন তরল গ্যাসীয় আকারে পরিবেশে আসে। এই বর্জ্য পদার্থ সহজেই জল, বায়ু, মাটিতে মিশে সমস্যা সৃষ্টি করে। সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, ডাইক্সিন, অ্যাসবেস্টস ইত্যাদি হলো বিষাক্ত বর্জ্য পদার্থ। এগুলি হ্যাজার্ডাস ওয়াস্ট নামে পরিচিত। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো
4 নম্বরে মালনাদ ও ময়দান কি, এটা তোমরা মোদকের যে বইটা আছে সেই মোদকের বইয়ের 82 নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে মালনাদ এবং ময়দান। ঠিক আছে, এখানে তো যে পার্থক্যটা আছে না, এই দেখো যে পার্থক্য দুটো আছে, এই পার্থক্য দুটো করলেই কিন্তু তোমার মালনাদ এবং ময়দানটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো মালনাদ কোনটাকে বলছে, ওই যে কর্ণাটকের মালভূমির পশ্চিমাংশ পশ্চিম ঘাটের পাদদেশে অবস্থিত, এটা হচ্ছে মালনাদ। আর ময়দান হচ্ছে কর্ণাটক মালভূমির পূর্বের অংশ। ঠিক আছে, মালনাদের উচ্চতা ময়দান অপেক্ষা বেশি, অন্যদিকে ময়দানের উচ্চতা অপেক্ষিত কম। মালনাদ গ্রানাইট এবং নিঃশিলা দ্বারা গঠিত, ময়দান ক্ষয়জাত পদার্থ দ্বারা গঠিত। মালনাদের অর্থ পাহাড়ি দেশ, মালনাদ একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, অন্যদিকে ময়দান হচ্ছে অনুচ্চ ভূভাগ, এটি একটি সমপ্রায় ভূমি। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা মালনাদ এবং ময়দানটা পেয়ে যাবে। এরপর দেখো আছে অথবা দিয়ে শিপিং লেন কাকে বলে, এটা তোমরা এই মোদকের বইয়ের 142 পাতাতে পেয়ে যাবে শিপিং লেন। দেখো শিপিং লেনটা মনে রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে, আমরা কলকাতার কিন্তু কোনো কোনো রাস্তার নাম লেন দিয়ে কিন্তু থাকে, অতএব লেন মানে হচ্ছে সমুদ্রে জাহাজ চলার রাস্তা লেন, আর লাইন হচ্ছে তোমার জাহাজের কোম্পানি। দেখো শিপিং লাইন এবং শিপিং লেন একসঙ্গে দেওয়া আছে। তো শিপিং লেনটা তোমাদের জানতে চেয়েছে, বলছে আন্তর্জাতিক জলপথে পণ্য এবং যাত্রী পরিবহনে যেসব সংস্থার জাহাজ চলাচল করে তাদের শিপিং লাইন বলা হয়। তাহলে সংস্থা বলতে কোম্পানি, বুঝতে পারছো। আর যে নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজগুলি এক বন্দর থেকে অন্য বন্দরে যাতায়াত করে তাকে শিপিং লেন বলে। তাহলে পথটাকে বলছে শিপিং লেন। এরপরে দেখো কি আছে, 5 নাম্বার জাইদ শস্য কি, এটা তোমরা মোদকের যে বইটা আছে তার 110 নাম্বার পেজে পেয়ে যাবে জাইদ শস্য, রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য। হ্যাঁ, তাহলে দেখো এই যে জাইদ শস্য হচ্ছে গ্রীষ্মকালে চাষ হয় এবং বর্ষার আগে কাটা হয়, কম জল লাগে, সেচ প্রয়োজন হয় না, যেমন আউশ ধান, বাদাম, তরমুজ। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার আনারস, এগুলো হচ্ছে তোমার জাইদ শস্যের উদাহরণ। নেক্সট দেখো কি আছে, হিউমাস কাকে বলে। দেখো এই হিউমাস প্রশ্নটা কিন্তু ক্লাস 10-এর প্রশ্ন কিন্তু খুব একটা নয়, এটা কিন্তু 9-এর যে বই আছে আবহবিকার তার প্রশ্ন। তো যাই হোক, যখন এসেছে তখন দেখো এই যে মোদকের যে বইটা আছে ক্লাস 9-এর, সেই বইয়ের 72 নাম্বার পেজে অর্থাৎ 72 নাম্বার পেজে কিন্তু তোমরা হিউমাসের ডেফিনেশনটা কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা যখন 10-এ পড়ছো তখন 9-এর বই নিশ্চয়ই তোমাদের আছে। তো দেখো এখানে এই যে হিউমিফিকেশন আছে না 72 পাতাতে, এইটা লিখলে হিউমাসটা পাবে। দেখো কি বলছে যে প্রক্রিয়ায় মাটির উপরি স্তরে কাঁচা জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়ে মাটিতে যুক্ত হয় তাকে হিউমিফিকেশন বলে। এর ফলে হিউমাস সমৃদ্ধ জৈব স্তর বা ও স্তর সৃষ্টি হয়। তাহলে এটাই হচ্ছে তোমার হিউমাস, বুঝতে পারছো। এই শেষ পর্যন্ত এই হিউমাস স্তরটাই কিন্তু ডেফিনেশন তোমরা পাবে। তাহলে এই হলো তোমার হিউমাস। নেক্সট প্রশ্ন কি আছে দেখি, মিলিয়ন সিট কাকে বলে। দেখো মিলিয়ন সিটটা তোমার মোদকের যে বইটা আছে তার 147 নাম্বার পাতাতে পেয়ে যাবে মিলিয়ন সিট। দেখো এটা হচ্ছে তোমার মোদকের বইয়ের 147 নাম্বার পাতা। এই দেখো এখানে দেওয়া আছে 1 নম্বরে আছে মিলিয়ন সিট। তাহলে কি বলছে, 4 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত যে মানচিত্রের স্কেল 1 সেমিতে 1 মিলিয়ন সেমি বা 10 কিমি তাকে মিলিয়ন সিট বলে। স্কেল হলো 1:1 মিলিয়ন, অর্থাৎ 1-এর পিঠে 6টা শূন্য। ঠিক আছে, 40 থেকে 92 পর্যন্ত মোট 53টি গ্রিড আছে, যথা পশ্চিমবঙ্গের এই সিট হলো 72, 73, 78, 79, মোট 4টে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার মিলিয়ন সিট। নেক্সট যেটা আছে দেখো, বলছে ভূ সমলয় উপগ্রহ বলতে কি বোঝো। এটা মোদকের বইয়ে 144 নাম্বার পাতাতে আছে। দেখো ভূ সমলয় উপগ্রহ, দেখো 2 রকমের উপগ্রহ হয়, একটা ভূ সমলয়, একটা সূর্য সমলয়। ভূ সমলয়টা হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ। তাহলে এইটা লিখতে হবে, বলছে যেসব উপগ্রহ পৃথিবীর কোনো একটি স্থানের সাপেক্ষে আবর্তন গতির সমান তালে বা লয়ে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর চারিদিকে ঘোরে ও একই স্থানে স্থির বলে মনে হয় তাকে ভূসমলয় উপগ্রহ বলে। এগুলি নিরক্ষীয় তল বরাবর 36,000 কিলোমিটার ঊর্ধ্বে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়। এটি একই জায়গায় পৃথিবীর অর্ধেক অংশের ছবি তুলতে পারে। মূলত আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে ইনস্যাট। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, বিভাগ ঘ 4 নম্বরে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার বিকল্পগুলো লক্ষণীয়। 4 নম্বর, 1 নম্বর আছে তোমার হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। এটা তোমরা মোদকের যে বইটা আছে তার 10 নম্বর পাতাতে পেয়ে যাবে যে সর্বত্র এবং সমান হয় না কেন। ঠিক আছে, দেখো এখানে দেখো যে হিমরেখা আছে,
দেখতে পাচ্ছ এই যে হিমরেখা, দেখো এখানে লিখতে হবে যে উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপরে সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে। এর উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়। হ্যাঁ, যেমন নিরক্ষীয় আন্দিজ পর্বতে 5,400 মিটার, উপক্রান্তীয় হিমালয়ে 4,500 মিটার, নাতিশীতোষ্ণ আল্পসে 2,800 মিটার এবং মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে। হয়েছে। এবার দেখো এখানে এটা দু রকমের হিমরেখা হয়। স্থায়ী হিমরেখা সারা বছর বরফ জমে থাকে, আর অস্থায়ী হিমরেখা বলছে শীতে এটি নেমে আসে এবং গ্রীষ্মে উঠে যায়। শীতকালের হিমরেখা অস্থায়ী হিমরেখা বলা হয়। এই যে নিয়ন্ত্রকগুলো আছে, এই নিয়ন্ত্রকগুলো একটু বড় করে তোমরা লিখে দেবে। যার 1 নম্বর হচ্ছে অক্ষাংশ, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ভূমির উচ্চতা, 3 নম্বর হচ্ছে ভূমির ঢাল, 4 নম্বর হচ্ছে ঋতু, 5 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ এবং 6 নম্বর হচ্ছে জলীয় বাষ্প। এই 6টা নিয়ন্ত্রক দ্বারা কিন্তু এই হিমরেখা নিয়ন্ত্রিত হয়। এই 6টা নিয়ন্ত্রক সম্পর্কে কিন্তু 2-4 কথা করে তোমাদেরকে লিখতে হবে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা হবে। ঠিক আছে, নেক্সট এবার দেখো চলে যাই বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী। এটা মোদকের বইয়ে 1 নম্বর পাতাতে একদম প্রথমেই দেওয়া আছে বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি। এই দেখো এখানে এই যে বহির্জাত প্রক্রিয়া বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ তো, এখানেই তোমার এই যে মাধ্যম যেটা আছে এটা হচ্ছে নিয়ন্ত্রক। দেখো কি বলছে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি হলো স্থিতিশীল প্রাকৃতিক শক্তি, যেমন উষ্ণতা, বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, শিশির। আর 2 নম্বর হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি, যেমন নদী বা জলাধারা, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, সুনামি, ভৌমজল, জোয়ার ভাটা। এগুলো সম্পর্কে কিন্তু 2-4 কথা করে তোমাদেরকে লিখতে হবে, যেহেতু এটা তোমার 4 নম্বরের প্রশ্ন আছে, এই 3 নম্বরের প্রশ্ন আছে। ঠিক আছে, তাই কিন্তু 2-4 কথা করে তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো কি আছে, নিয়ন্ত্রক হলো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এটা তোমার মোদকের যে বইটা আছে তার 70 নম্বর পাতাতে তোমার দেওয়া আছে, 70 নম্বর পেজ। ওখানে দেখো এই দেখো বর্জ্য ব্যবস্থাপনা, গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা। ঠিক আছে, বলছে স্ক্র্যাবার হচ্ছে একটা যন্ত্র, কিন্তু অন্য কোনো কিছু না, এটা একটা যন্ত্র। এটা দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে ওয়েট স্ক্র্যাবার, একটা ড্রাই স্ক্র্যাবার। হ্যাঁ, ওয়েট স্ক্র্যাবার বলছে দূষিত গ্যাস এবং শুদ্ধ জলকে এই যন্ত্রে চালনা করা হয়। কঠিন কণা জলে ভিজে ভারী হয়ে নিচে থিতিয়ে পড়ে। 80 থেকে 95% SO2 NO2 গ্যাস জলে দ্রবীভূত হয় অপসারিত হয়। আর ড্রাই স্ক্র্যাবার বলছে এই যন্ত্রে নির্গত ধোঁয়া থেকে অ্যাসিড দূর করা হয়। তাহলে এই হলো তোমার গ্যাসীয় বর্জ্যের নিয়ন্ত্রণ। এরপরে দেখো কি আছে, বর্জ্য ব্যবস্থাপনার 4R এর গুরুত্ব লেখো। এটাও তোমার এই মোদকের বইটার 68 নম্বর পাতাতে আছে। দেখো 4R মানে 4টে আর দেখতে পাচ্ছ আশা করি। 4টে আরের মধ্যে একটা আর হচ্ছে রিডিউস, যার বাংলা হচ্ছে তোমার পরিমাণ হ্রাস। 2 নম্বর আছে পুনর্ব্যবহার, যেটাকে বলছে রিইউজ। 3 নম্বর আছে পুনর্নবীকরণ, যেটাকে বলছে রিসাইকেল। এবং 4 নম্বর আছে প্রত্যাখ্যান, যেটাকে বলছে তোমার রিফিউজ। ঠিক আছে, এই 4R, এই 4টে আর সম্পর্কে তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো। নেক্সট চলে যাই আমরা 4R এর পরে 3 নম্বর দেখো আছে পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন। এটা মোদকের বইয়ে 129 নম্বর পাতাতে আছে। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, 129 পাতায়। এই দেখো এখানে পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন। এই দেখো এই যে 29 পাতায় তেল রসায়ন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয় কেন। ঠিক আছে, এটাই লিখতে হবে, তেল রসায়ন শিল্পকে সূর্যোদয় শিল্প বলে কেন। কারণ হচ্ছে উপরোক্ত প্রথম দুটি 3 নাম্বার, মানে একটা হচ্ছে বৃহৎ শিল্পের সমাবেশ, এটা হবে। আর কাঁচামাল সরবরাহ, এই দুটো লিখতে হবে। 3 নম্বরে তোমাকে লিখতে হবে উন্নত অর্থনীতির বিকাশ। আর 4 নম্বর হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ। বুঝতে পেরেছ, তাহলে এইভাবে তোমাদের লিখতে হবে। অর্থাৎ আধুনিক শিল্পদানব আর উদীয়মান শিল্পের জন্য শুধু এই দুটো পয়েন্ট আলাদা করে তোমাকে যোগ করতে হবে। নেক্সট আমরা চলে যাই, আছে দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন। এটা তোমার মোদকের বইয়ের 90 নম্বর পাতাতে চলে এসো, ওখানে দেখো দেওয়া আছে। এই দেখো 90 নম্বর পাতা, উত্তর ভারতে খাল সেচ অধিক প্রচলিত কেন। তার কারণ প্রথম হচ্ছে নরম মাটি, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে নদ নদীর প্রাচুর্য। 3 নম্বর হচ্ছে সমতল ভূভাগ। আর 4 নম্বর হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। হ্যাঁ, এই 4টে পয়েন্ট সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখতে হবে। তোমাদের যদি বইয়ে না থাকে তো এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো বা পজ করেও লিখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই পরের পাতাতে 4.4 দেখো দিয়েছে
দূরসংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের যে গরাঙ্গের যে বইটা আছে, রণজিৎ গরাঙ্গের বইটা, তার 144 নম্বর পাতাতে দেওয়া আছে। এই দেখো, দূরসংবেদন ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা। তো এই অসুবিধা লিখতে হবে না, সুবিধাটা লিখবে, তাহলে কিন্তু গুরুত্বটা হবে। এখানে টোটাল 5টা সুবিধা দেওয়া আছে, এই 5টা সুবিধা পরপর লিখে দেবে। এটা পজ করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে, বা বইটা থাকলে আর কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা আছে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। এটা মোদকের যে বইটা আছে তার 146 নম্বর পাতাতে তোমার দেওয়া আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টে ব্যবহার। এই দেখো নিচের দিকে দেখতে পাচ্ছ 3টে ব্যবহারই দেওয়া আছে। এই 3টে ব্যবহারই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এই দেখো নিচের দিকে যে গুরুত্ব অংশটা আছে 1, 2, 3, এই 3টে লিখতে হবে। নেক্সট আমরা চলে যাই ইয় বিভাগ। ইয় বিভাগে বলছে 1 নম্বর 5.1 নম্বর, নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। এটা মোদকের বইয়ের 5 নম্বর পাতাতে আছে তোমার মধ্যগতিতে গঠিত ভূমিরূপ। পার্বত্য গতির পরে মধ্য এবং নিম্ন দুটো একই সঙ্গে দেওয়া থাকে। এই দেখো, মধ্য এবং নিম্ন গতিতে সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। তো প্রথমেই দেখো দেওয়া আছে পলল শঙ্কু এবং পলল বেজনী। যখনই কোনো ভূমিরূপের বর্ণনা দেবে প্রথমে সংজ্ঞা, কয়েকটা বৈশিষ্ট্য, উদাহরণ আর ছবি, এরকমভাবে কিন্তু দেবে। তাহলে পলল শঙ্কু এখানে কটা বলেছে, মধ্যগতিত সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা। তাহলে দেখো ভূমিরূপগুলির বর্ণনার মধ্যে প্রথমেই পলল বেজনী, তারপরে আছে তোমার আঁকা বাঁকা নদীপথ, তারপর তোমার খাড়া পাড় এবং ঢালু পাড়, অশ্বক্ষাকৃতি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বান, খাঁড়ি। বদ্বীপটা কিন্তু তোমাদের হবে না মধ্যগতিতে, বুঝতে পেরেছ। 8 নম্বরে বদ্বীপ দেওয়া আছে, তো বদ্বীপ পর্যন্ত যাওয়ার দরকার নেই, তোমাদের এই খাঁড়ি পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে। বদ্বীপটা কিন্তু নিম্নগতিতে সৃষ্টি হয়, মধ্যগতিতে হয় না খুব একটা। তো যাই হোক, এর পরের প্রশ্ন দেখো যেটা আছে, শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এটা তোমার মোদকের বইটাতে 20 নম্বর পাতাতে দেওয়া আছে। শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যের ফলে গঠিত হয়। 1 নম্বর হচ্ছে ওয়াদি, তারপরে 2 নম্বর হচ্ছে পেডিমেন্ট, তারপরে হচ্ছে প্লায়া, তারপরে হচ্ছে বাজাদা। অর্থাৎ পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া। এই ছবিটা সুন্দর করে দেবে, তাহলে কিন্তু সব হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে ছবিটা আছে, ছোট করে দেওয়া থাকলেও এইখানটাতেই কিন্তু সব কিছু দেওয়া আছে, শুধু এই একটা ছবি দিয়ে দেবে আর ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া এই 4টে ভূমিরূপ লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো যেটা আছে 3 নাম্বার, জীবজগতের ওপর ওজোন স্তরের ক্ষয়ের প্রভাব কীরূপ। এটা মোদকের বইয়ের 27 নম্বর পাতাতে আছে। দেখো 27 নম্বর পাতায় এই দেখো ওজোন হ্রাসের প্রভাব, ঠিক আছে। দেখো সুন্দর করে দেওয়া আছে, ক হচ্ছে মানুষের উপরে প্রভাব, খ হচ্ছে জীবজগতের উপরে প্রভাব, আর গ হচ্ছে উদ্ভিদ জগতের উপরে প্রভাব। এবার এর আন্ডারে আবার 3টে করে পয়েন্ট কিন্তু দেওয়া আছে, তো এগুলো কিন্তু লিখে দেবে, ঠিক আছে। নেক্সট চলে যাই 4 নাম্বার, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তো এটা তোমাদের মোদকের বইয়ে 56 নাম্বার পাতায় আছে। দেখো, সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক হচ্ছে 1 নাম্বার হচ্ছে আবর্তন গতি ও কোরিওলিস বল, 2 নাম্বার হচ্ছে তোমার বায়ু প্রবাহ, 3 নাম্বার হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য, 4 হচ্ছে সমুদ্র জলের লবণতার পার্থক্য বা ঘনত্বের পার্থক্য, 5 নাম্বার হচ্ছে হিমবাহের গলন। আর সমুদ্র স্রোতের পরিবর্তন সংক্রান্ত কারণের মধ্যে আছে উপকূলের আকৃতি আর ঋতু পরিবর্তন, ঠিক আছে। তো তোমরা এই হিমবাহের গলন এইগুলো লিখলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এই 5টা লিখলে কিন্তু যথেষ্ট। তারপরে দেখো কি আছে, 5.2 আছে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে দেখো দেওয়া আছে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এটা মোদকের বইয়ের 84 নম্বর পাতাতে দেওয়া আছে। এই দেখো, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের প্রায় 7টা পার্থক্য দেওয়া আছে। এই 7টা পার্থক্যের মধ্যে যেহেতু 5 নাম্বার আছে, মোটামুটি 7টাই লিখে দেবে, তাহলে ভালো হবে, ঠিক আছে। 5টা লিখলেও চলবে, তবে 7টাই লিখে দিও। নেক্সট চলে যাই আমরা 2 নাম্বার, মধ্য এবং পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এটা মোদকের বইয়ের 124 নাম্বার পাতাতে আছে। তোমার পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এই দেখো নিচের দিকে দেওয়া আছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রীভবনের কারণ। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কাঁচামাল। তার পরের পাতাতে চলে আসতে হবে 125-এ আছে সুলভ জল, পর্যাপ্ত জলবিদ্যুৎ,
4 নম্বর আছে উন্নত পরিবহন ব্যবস্থা, 5 নম্বর হচ্ছে বন্দরের নৈকট্য, 6 হচ্ছে সমৃদ্ধ বাজার, আর 7 নম্বর হচ্ছে সরকারি নীতি। ঠিক আছে, এই 7টা পয়েন্ট লিখে দেবে, তাহলে কিন্তু হবে। নেক্সট যেটা আছে দেখো 3 নাম্বার, ভারতে অসম জনসংখ্যা বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। এটা আছে তোমাদের মোদকের বইয়ে 133 নম্বর পাতাতে। ওখানে অসম জনসংখ্যা বন্টনের এই দেখো এখানে কারণগুলো দেওয়া আছে, 3টে ভাগে ভাগ করে লেখা আছে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, একটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে আছে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, জলের প্রাপ্যতা, বনভূমি। অর্থনৈতিক কারণের মধ্যে আছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ব্যবস্থা এবং খনিজ দ্রব্য। আর সামাজিক কারণের মধ্যে আছে ধর্ম, শিক্ষা ও সংস্কৃতি। ঠিক আছে, এই 3টে কারণে লিখে দেবে, তাহলে তোমাদের ভালো হবে। এরপরে দেখো আছে 4 নম্বরে আছে সড়ক পথ পরিবহনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এটা তোমার মোদকের বইয়ের 137 নম্বর পাতাতে আছে, সড়ক পথ পরিবহনের সুবিধা এবং অসুবিধা। এই দেখো 137 নম্বর পাতাতে সড়ক পথের গুরুত্ব, এটা হবে তোমার সুবিধা। হ্যাঁ, সর্বাধিক ব্যবহার। 2 নম্বর আছে প্রাকৃতিক সম্পদ আহরণ। 3 নম্বর শিল্পোন্নতি, প্রতিরক্ষা। হ্যাঁ, তারপরের পাতাতে চলে আসো, সড়ক পথের পরিবহনের সুবিধাগুলো হলো, আর কি আছে অসুবিধাগুলি কি কি। তাহলে সড়ক পথ পরিবহনের সুবিধার পাশাপাশি এখানে অসুবিধাটা সেভাবে পাচ্ছি না। দেখো সুবিধা অসুবিধা দুটোকে একসঙ্গে পেতে গেলে তোমার ওই গরাঙ্গের যে বইটা আছে তার 136 নম্বর পাতাতে আসতে হবে। দেখো এখানে দেওয়া আছে গুরুত্ব এবং সুবিধা, এবং তারপরে তোমার এখানেও সুবিধাটা দেওয়া আছে, এবং পরের পাতাতে তোমার চলে এসো, এখানে তোমার সড়ক পথ পরিবহনের যে ছায়া প্রকাশনের যে নোট বই আছে সেখান থেকে তোমার অসুবিধাটা পাওয়া যাবে। আমি বইয়ে কিন্তু অসুবিধাটা পাইনি। তো যাই হোক, সড়ক পথ পরিবহনের দুটি অসুবিধা লেখো। দেখো 1 নম্বর হচ্ছে ব্যয় সাপেক্ষ, আর 2 নম্বর হচ্ছে যানজট। ঠিক আছে, ব্যয় সাপেক্ষ হচ্ছে সড়ক পথের রক্ষণাবেক্ষণ ব্যয় যথেষ্ট বেশি, আর যানজট হচ্ছে তোমার যানজট সড়ক পথে যাত্রী এবং পণ্য পরিবহনে বাধা সৃষ্টি করে। তাহলে এই হচ্ছে তোমার সড়ক পথের দুটি অসুবিধা। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার ম্যাপ পয়েন্টিং। দেখো ম্যাপ পয়েন্টিংয়ের যেটা হয় এখানে কিন্তু কোনো অপশান থাকে না, অর্থাৎ যটা প্রশ্ন থাকে প্রত্যেকটারই কিন্তু উত্তর দিতে হয়, এবং 10টা দেওয়া থাকে, 10টাতে 1 নাম্বার করে, 10 নাম্বার কিন্তু তোমার ম্যাপ পয়েন্টিংয়ে থাকে। তো যাই হোক, ম্যাপ পয়েন্টিংটা তোমাদেরকে একটু সিরিয়াসলি করতে হবে, নাহলে হবে না। তো যাই হোক, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার শিবালিক পর্বত। তাহলে দেখো এখানে শিবালিক পর্বত আমাদের একেবারে এই যে ভারতের এই যে মালার মতো এখানে আছে, এইখান থেকে একবারে নেপালের এই বর্ডার পর্যন্ত, এটা হচ্ছে তোমার শিবালিক পর্বত 1 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার আছে দেখো লুনি নদী। তাহলে লুনি নদী আমরা জানি একটা অন্তর্বাহিনী নদী, রাজস্থানের এই জায়গাতে দেখো এখানে আছে লুনি নদী। আরাবল্লী পর্বত থেকে এটা উৎপত্তি লাভ করেছে, এবং এখানে এসে তোমার মিশে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে লুনি নদী। 3 নম্বর দেখো আছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ ভারতের পূর্ব দিকে আছে, দেখো এই অঞ্চলে, অরুণাচল প্রদেশের অঞ্চলে এখানে আছে লোকটাক হ্রদ। হ্যাঁ, 3 নাম্বার। 4 নাম্বার দেখো আছে ডানকান প্যাসেজ। আচ্ছা, ডানকান প্যাসেজটা হচ্ছে তোমার আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। দেখো এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছ, তো এটা পুরোটাই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার মধ্যে উপরের যে আছে না এই আন্দামানটার এই সাউথ ভাগ, এবং নিচের দিকে যে লিটিল আন্দামান আছে তার মাঝে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ডানকান প্যাসেজ। দেখো এখানে লেখা আছে ডানকান প্যাসেজ 4 নাম্বার। 5 নাম্বার চলে যায় আমরা ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন। এই দেখো এইখানে আছে, এই যে হচ্ছে দেরাদুন, এইখানে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র। তারপরে আছে দেখো 6 নাম্বার আছে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গুরগাঁও। ঠিক আছে, উত্তরপ্রদেশ। এই দেখো এইখানে আছে গুরগাঁও, দিল্লির জাস্ট নিচে। হ্যাঁ, উত্তরপ্রদেশে এইখানে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র 6 নাম্বার। 7 নাম্বার আছে তোমার পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর কলকাতা বন্দর। এইখানে এটা হচ্ছে কলকাতা বন্দর, একটা স্বাভাবিক বন্দর। তারপর দেখো আছে একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের, এই যে তোমার মালনাদ এবং নীলগিরি, এই অঞ্চলটা দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল তামিলনাড়ুর। তারপর দেখো আছে গোলাপি শহর, জয়পুরকে গোলাপি শহর বলা হয় রাজস্থানের। তো এটা দেখো জাস্ট এই লুনি নদীর পাশে হবে এইখানটায়, এই যে এখানে আসবে তোমার জয়পুর, গোলাপি শহর রাজস্থান 9 নাম্বার। সবশেষে আছে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। দেখো এইখানে হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট, একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেগুলো যেটা আছে তার একেবারে সাউথে হবে তোমার
একেবারে নিচের দিকে হবে তোমার ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, ভারতের দক্ষিণতম বিন্দু। আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি বলে তখন হবে তোমার কন্যাকুমারিকা, এই দক্ষিণে একেবারে হবে। আর এটা কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে নয়, যদি শুধুমাত্র দক্ষিণতম বিন্দু বলে তখন ইন্দিরা পয়েন্ট হবে, আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলে তখন হবে তোমার কন্যাকুমারিকা। তাহলে এই হলো তোমার, আমি আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।